সাপের ভাষা, সাপের শীষ। ফিস ফিস, ফিস ফিস, পালকিশনের ভীষণ বিষ। ফিস ফিস, ফিস ফিস। সরীসৃপ শব্দটা শুনলেই এই ধরনের কোনো শীতল রক্তের মেরুদণ্ডহীন প্রাণীর কথা আমাদের মনে হয়। জৈবিক নিয়মেই যা বিষাক্ত, তুলনায় মানুষ বা হোমোসেপিয়েন্স উষ্ণ রক্ত এবং ঋজু মেরুদণ্ডের অধিকারী, আবার সে অর্থে বিষাক্তও নয়। কিন্তু কিন্তু ফিজিওলজির এই সার্বিক নিয়মগুলোকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিলে দেখা যায় মানুষের মধ্যে এমন অনেক সরীসৃপ বর্তমান যারা স্বভাব, মানসিক কাঠামো এবং চারিত্রিক দিক থেকে এমনই অসঙ্গত সত্তা যাদের কাছে বন্য পশুরাও পাশবিকতার নিরিখে লজ্জা পাবে। আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন কিছু মানব খোলসদারি সরীসৃপের সংস্পর্শে এসেছি, দেখেছি তাদের বিষাক্ত রূপ, খোলসের আড়ালের আরেক খোলস। যেমন ব্যক্তিগত অভিজ্ঞতায় ভর করে উদাহরণ দিতে পারি এমন অনেক সরীসৃপের, যাদের সাথে হয়তো আপনারাও পরিচিত। তারা সোশ্যাল মিডিয়ায় সব পোস্টে পাশে থাকার অনুরোধ জানিয়ে চরণ স্পর্শ করে। ফেসবুকে বায়োতে লেখে ভীষণ অস্ত্র শির দ্বারাটায়, মারণাস্ত্র অহংকার। অবশ্য কার শির দ্বারা সেটা বুদ্ধি করে উল্লেখ করে না, কারণ খোলস ত্যাগে সেই বিশেষ অমানুষের আরেক খোলস বেরিয়ে আসে। মারণাস্ত্র অহংকার যার জ্বালানির ভূমিকা পালন করে। কিন্তু একজন ভীষণই প্রতিভাবান মানুষ উল্লেখ করতেন, রীতিমতো চোখে আঙুল দিয়ে স্বীয় রচনা শৈলীর মাধ্যমে মানব সমাজের সেই সরীসৃপদের আক্ষরিক অর্থেই করতেন নগ্ন, খোলস ত্যাগে করতেন বাধ্য। তার শানিত লেখনী ধারা সমাজের হিপোক্রিট এবং সামাজিক হিপোক্রিসির মুখোশ বারবার উন্মোচন করেছে। আর তিনি হলেন স্বর্গীয় শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। কি খুব ভারী ভারী কথাবার্তা হয়ে গেল? কি করব বলুন, কবি তো লিখে গেছেন, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। এই রে, আরো কঠিন করে ফেললাম নাকি? আচ্ছা বেশ, আর কাঠিন্য নয়, এবার শুধু সারল্য। যদিও বলে রাখি, এই আপেক্ষিক সারল্যতার পরিণাম কিন্তু সেই কাঠিন্যই, ওই জীবনচক্র আর কি। আজ অডিবল ডাইমেনশনের পরিবেশন আমার খুব বিশেষ পছন্দের একটি কাহিনী, শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সরীসৃপ। চারিদিকে বাগান, মাঝখানে প্রকাণ্ড তিনতলা বাড়ি। জমি কিনে বাড়িটি তৈরি করতে চারুর শ্বশুরের তাও প্রায় লাখ টাকার ওপর খরচ হয়েছিল। কিন্তু মোটে 30,000 টাকা দেনার দায় এই সম্পত্তি চারুর হাত থেকে খসে বনমালীর হাতে চলে গেছে। প্রথম বয়সে চারু তার টনটনে বুদ্ধির সাহায্যে শ্বশুরের সম্পত্তির এমন চমৎকার বিলি ব্যবস্থা করেছিল যে আত্মীয় বা পর কেউ কোনোদিনই কোনো দিক থেকে তার একটি পয়সাও অপচয় করতে পারেনি। কিন্তু বুদ্ধির তীক্ষ্ণতা ও বিকারহীনতা বজায় রাখতে চারুর 3টে বিশেষ অসুবিধে ছিল। প্রথমত, আজীবন তাকে স্ত্রীলোক হয়েই থাকতে হলো। দ্বিতীয়ত, তার আতপাগলা স্বামী 20 বছরের মধ্যে একদিনও প্রাণ ত্যাগ করল না, অথচ এই 20 বছরের প্রত্যেকটি মুহূর্ত বেশ ভালো মানুষের মতোই স্ত্রীর চরিত্রে ভয়ঙ্কর সন্দিয়ান হয়ে রইল। আর তৃতীয়ত, বয়স বাড়ার সঙ্গে চারুর একমাত্র পুত্রটিরও স্বাভাবিক বুদ্ধির বিকাশ পাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না।
শেষ জীবনে শ্রান্ত ক্লান্ত ও ভীরুতাগ্রস্ত চারু তাই সম্পত্তির সুব্যবস্থার নামে নানা রকম মজা করতে লাগলো। যেদিকে ক্ষতির সম্ভাবনা নেই সেদিকে সে তার অতি সাবধানী দৃষ্টিকে ব্যাপৃত রাখল, আর যেদিকে সর্বনাশের পথ খোলা রইল সেদিকটা লাভ করলো তার উদাসীনতা। যাকে বিশ্বাস করার কথা তাকে সে করলো একান্তভাবে অবিশ্বাস, আর যাকে জেলে দিয়ে নিজেকে বাঁচানোই ছিল উচিত তার মতো বিশ্বাসী লোক সংসারে সে আর দেখতে পেল না। ফলে চারুর যা রইল তার নাম কিছুই না থাকা। কোনো লাভ হোক বা না হোক সকলের সঙ্গে শুধু গায়ের জ্বালাতেই বিবাদ করে তবে চারু হার মেনেছিল। বনমালীর সঙ্গে সে লড়াই করলো বটে, কিন্তু বিবাদ করল না। চারুর বিয়ে হয় 17 বছর বয়সে। বনমালী তখন 15 বছরের বালক মাত্র। চারুর শ্বশুর রামতারণ প্রত্যেক শনিবার ব্যারাকপুরে গঙ্গার ধারে একটা বাগান বাড়িতে ফুর্তি করতে যেত। বনমালীর বাবা ছিল তার প্রতিবেশী, বন্ধু এবং সর্বোপরি মোসাহেব। তাদের ছোট্ট দোতলা বাড়ির সামনে মোটর থামিয়ে রামতারণ বনমালীর বাবাকে মোটরে তুলে নিত। বনমালীকে হেসে বলতো, বৌমাকে পাহারা দিস রে বুড়ো। হেসে বললেও কথাটা কিন্তু পরিহাস নয়। নিজের পাগল ছেলের বউ বলে নয়, স্ত্রী জাতির সতীত্বেই রামতারণ অবিশ্বাস করত। কোথাও যাওয়ার আগে সে তাই বাড়িতে পাহারা রেখে যেত। কিন্তু রামতারণের বুদ্ধি ছিল। চারুর দাসীকে জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটা প্রকাশ্য করে দেবার ইচ্ছে তার ছিল না। মোসাহেবের সরল ছেলেটাকে তাই বাড়িতে রেখে যেত এবং ফিরে এসে নানা কৌশলে নিজের অনুপস্থিতির সময় চারুর গতিবিধির ইতিহাস জেনে নিত। বনমালীর বাবা সবই বুঝতেন, কিন্তু কিছু বলতেন না। হাসতেন এবং কর্তব্যে অবহেলা করে রামতারণের বাড়ি ছেড়ে মার জন্য মন কেমন করায় বনমালী নিজের বাড়ি চলে এসেছিল সেটা জানতে পারলে আচ্ছা করে তার কান মুলে দিতেন। চারুও বুঝত, কিন্তু অবুঝের মতো তার রাগটা বনমালীর ওপর গিয়ে পড়তো না। বনমালীকে যত্ন করে খাওয়াতো, সারাদিন তার সঙ্গে গল্প করত এবং রাত্রে নিজের শোবার ঘরের পাশের ঘরখানায় তাকে বিছানা করে দিয়ে মাঝখানের দরজাটা খোলা রেখে দিত। স্বামী গোলমাল করলে সভয়ে বলতো, চুপ চুপ, বাবার হুকুম। এবং রামতারণকে তার ছেলে এমনই জমের মতো ভয় করত যে আর একটি কথাও তার মুখ দিয়ে বেরোতো না এবং সে শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়ত। কয়েক বছর পরে রামতারণের মৃত্যুর পর এই ব্যবস্থা বন্ধ হলো বটে, কিন্তু বনমালীর যাতায়াত বজায় থাকলো। যাতায়াত সে কমিয়ে ফেলল আরো অনেক বেশি বয়সে, শহরের ভেতরে একটা বাড়ি করে উঠে যাবার পর। আজ বিপদে পড়ে বনমালীকে অতিরিক্ত খাতির করে কোনো সুবিধা আদায় করবার চেষ্টায় নানা কারণে চারু যথেষ্ট লজ্জায় অপমানে ছিল। তবু একদিন নেমন্তন্ন করে পাখা হাতে কাছে বসিয়ে এমনই উত্তপ্ত সমাদরের সঙ্গে বনমালীকে সে খাওয়াতে বসালো যে তাতে পাষাণও বুঝি গলে জল হয়ে যায়। বলল, ভগবান সুবুদ্ধি দিয়েছিলেন, তাই বাগান বাড়ি তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল ভাই। আমার তো সর্বস্ব গেছে, যাক, কি আর করব, সবই মানুষের কপাল। মাথা গুজবার ঠাইটুকুই যে রইল, এই আমার ঢের। বনমালী মুখ তুলে একবার তাকালো মাত্র। চারুর মাথার চুলের কালিমা ফ্যাকাশে হয়ে এসেছে। কেবল এইটুকু লক্ষ্য করেই আবার সে খাওয়াতে মন দিল। আসল ইঙ্গিত করা হয়েছে। এবার একটু মিষ্টি কথা বলার প্রয়োজন বোধ করে চারু বলল, নিরামিষ কপির ডালনা তোমার বোধহয় ভালো লাগছে না, তাই না ভাই? না, বেশ লাগছে, খারাপ লাগবে কেন? চারুর ছোট বোন পড়ি 1 মাসের ছেলে কোলে নিয়ে কাছে এসে বসেছিল। এতক্ষণ কথা বলতে না পেরে তার ভালো লাগছিল না। এবার সুযোগ পেয়ে বলল, এটা কিন্তু আপনি ভদ্রতা করে বললেন বনমালী দাদা, ডালনা নিশ্চয়ই ভালো হয়নি। দিদিকে কত করে বললাম আমি রাঁধি দিদি, আমি রাঁধি, দিদি কি কিছুতেই আমাকে রাঁধতে দিলে? চারু মনে মনে বিরক্ত হয়ে বলল,
না রেঁধেছিস বেশ করেছিস বাপু, ওইটুকু ছেলে নিয়ে রান্না করলে খেতে মানুষের ঘেন্না হতো না? পরি উত্তেজিত হয়ে বলল, ঘেন্না হতো? আমার রান্না খেতে বনমালী দাদার ঘেন্না হতো? স্বয়ং বিধাতা এ কথা বললেও আমি বিশ্বাস করিনি দিদি। চারু একটু হেসে বলল, আচ্ছা বাবা, নে নে, রাগ করিস না, একটু চুপ কর তো, মানুষের সাথে দুটো কথা বলতে দে। আমিও কথাই বলছি দিদি। চারু ক্রুদ্ধ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। 20-22 হাজার টাকা খরচ করে সে তার বিয়ে দিয়েছিল, এমনই রাগের সময় সে কথাটা মনে পড়ে আজকাল চারুর মনের মধ্যে খচখচ করে বেঁধে। পরীর ছেলে ঘুমিয়ে পড়েছিল। দিদি উপস্থিত থাকতে বনমালীর কাছে আমল পাওয়ার সুবিধে হবে না টের পেয়ে ছেলেকে শোয়ানোর প্রয়োজনটা এতক্ষণে সে অনুভব করলো। উঠে দাঁড়িয়ে বলল, অমন করে তাকাচ্ছ কেন দিদি? মুখে কিছু লেগে আছে নাকি আমার? বলেই বনমালীর দিকে তাকিয়ে একটু হেসে সে চলে গেল। চারু বলল, দেখলে ভাই, শুনলে মেয়ের কথাবার্তা, আমি যেন ওর ইয়ার। আর এই সেদিনও কেঁদে কেঁদে আমায় চিঠি লিখেছে, ও দিদি আমাকে সবা চেক টাকা পাঠিয়ে দিও না গো দিদি। টাকার বেলায় দিদি দিদি, আর অন্য সময় সে কেউ না। বনমালী বলল, ছেলে মানুষ কিছু বোঝে না। বোঝে না? কচি খুকি কি না যে বোঝে না? বোঝে সব, সব বুঝেও এমনি করে। আর আমি টের পাইনি। দিদির যে আর টাকা নেই, দিদি যে হুট বলতে 500 টাকা পাঠিয়ে দেয়নি। বনমালী কিছু বলল না। চারু নিজের জ্বালার অভিমানে খানিকক্ষণ চুপ করে রইল। তাদের স্তব্ধতা নিঃসম্পর্কীয়, কারণ আজ একজন প্রৌঢ়া নারী এবং অপরজন মধ্যবয়সী পাটের দালাল। খানিক পরে চারু বলল, হ্যাঁ, যা বলছিলাম, ভাগ্যেই বাড়ি আর বাগান তোমার কাছে বাঁধা রাখার কথা মনে হয়েছিল। টাকা দেবার মেয়াদ পার হয়ে গেছে বলে তুমি অবশ্যই বাড়িটা নিয়ে নেবে না, কিন্তু আর কারো কাছে বাঁধা রাখলে কি সর্বনাশ হতো বলো দেখিনি? তা বই কি, বাগান বাড়ি পরের হাতে চলে যেত। কিন্তু আমার কাছে তো বাড়ি তুমি বাঁধা রাখুনি চারুদি, বিক্রি করেছিলে। ওমা, সে কি? আমি বাড়ি বিক্রি করলাম কখন? বনমালী একটু হেসে বলল, দলিলের নকলটা একবার পড়ে দেখো। 30,000 টাকা নগদ, আর ওই টাকার 5 বছরের সুদের দামে তুমি আমাকে বাড়িটা বিক্রি করেছো। বরাবর সুদ দিয়ে এলে অবশ্যই বলতে পারতে বাধা আছে। মুখ পাংশু হয়ে যাওয়াটা চারু সম্পূর্ণ নিবারণ করতে পারল না। কি বলবে হঠাৎ সে ভেবেও পেল না। শেষে বলল, তুমি হাসছো, তাই বলো। বনমালীর মুখের হাসি কিন্তু অনেক আগেই মুছে গেছিল, কিন্তু তা সত্ত্বেও সে কিছু বলল না। জীবনের একটা অভিজ্ঞতাকে বনমালী খুব দামি বলে মনে করে থাকে, আর তা হলো এই যে বক্তব্য সহজে দুবার মুখ দিয়ে বার করতে নেই, পুনরুক্তিতে কথার দাম কমে যায়। চারু আবার বলল, আমি বলি কি, 30 হোক 32 হোক দেনার তো তোমার আমি শুধতে পারছি না। এ বাড়ি নিয়েই বা তুমি কি করবে? তার চেয়ে এটাকে বিক্রি করে ফেলে তোমার টাকাটা তুমি নিয়ে নাও, আর বাকিটা আমায় দিয়ে দাও। তোমার 30,000 টাকা কেটে নিলে আমার যা থাকবে তাই দিয়ে দেশে গিয়ে একটা ছোটোখাটো বাড়ি তুলে বাস করব। জমি জায়গা যা আছে 2-4 বিঘে, তার খাজনা পাই না, ফসল পাই না, নিজে থাকলে বেশি একটা ব্যবস্থা করা যায়। বনমালী খাওয়া বন্ধ করলো। আজকাল কোনো কিছুতেই সে বিস্ময়বোধ করে না। আকাশের একটা বজ্র যদি পাখি হয়ে পাশ দিয়ে উড়ে যায় তাহলেও না। কিন্তু চারুর কথায় সে যেন অবাক হয়ে গেছে, এমনিভাবেই মুখের ভাব করে বলল, তুমি এ বাড়ি বিক্রি করতে চাও? খেপেছ নাকি? চারু সবাই বলল, কেন, তোমার টাকা তুমি পাবে। আমার টাকা চুলো যাক। চারু আরো ভয় পেয়ে বলল, রাগ করো না ভাই, মেয়ে মানুষ তো, কিছুই বুঝি না। বনমালী বলল, ভুবনের বাড়ি বিক্রি করার পরামর্শ তোমাকে দিলে কে? ওসব দুর্বুদ্ধি করো না। সময়টা কি যেন চারুদি, আমারও তেমন সুবিধে যাচ্ছে না। তোমার এই বাড়িটা বন্ধক রেখে কিছু দাঁড় পেয়েছি, একটু সামলে উঠলেই ছাড়িয়ে নেব। চারু রুদ্ধ নিঃশ্বাসে বলল, তারপর? ভুবনের বাড়ি ভুবন ফেরত পাবে। গলনালি প্রায় রুদ্ধ করে চারু বলল, কিন্তু তোমার টাকা, তোমার
30,000 টাকা ভুবনের কাছে জমা থাকবে। এই কথা কেউ বিশ্বাস করে? নির্মূল আশার শোকে চারু কেঁদে ফেলল। বনমালী বলল, কেঁদো না চারুদি, আমি কি তোমার পর? আগে তুমি আমাকে কত ভালোবাসতে। শুনে চারুর কান্না থমকে থেমে গেল। বনমালী যদি পরিহাস করে থাকে, বিশেষ করে আগের কথা তুলে পরিহাস করে থাকে, তবে সত্যি সত্যি আর কোনো আশা নেই। আমি যদি তোমার মনে কোনোদিন কোনো ব্যথা দিয়ে থাকি যেন। বনমালী আবার খাওয়া বন্ধ করলো। তুমি আমার মনে ব্যথা দেবে কেন? চারু চোর বনে গেল। না, যদির কথা বলছি। বনমালী একেই গম্ভীর, সে আরো গম্ভীর হয়ে বলল, ভুবন কোথায় চারুদি? চারু নিঃশ্বাস ফেলে ডাকলো, ভুবন, ও ভুবন, একবারটি এদিকে আয় তো বাবা। ঘরের ভেতর থেকে ভুবন থুপ থুপ করে পা ফেলে এসে দাঁড়ালো। সে অত্যাশ্চর্য মোটা, তার গলায় দুটো খাঁজ আছে, মনে হয় গালেও খাঁজ পড়বে। বনমালী ভাবল, এই ছেলে কি অত ভালোবাসে? চারু তো ভারী আশ্চর্য মহিলা। মাসখানেক পরে পরি শ্বশুরবাড়ি চলে গেল, বলে গেল, আর আসবো না দিদি। আরও 1 মাস পরে বনমালী তার বুড়ো মা, আশ্রিত আশ্রিতা, দাস দাসী ও মোট বহর নিয়ে শহরের ভেতর বাড়ি ছেড়ে চারুর শহরতলির বাড়িতে উঠে এলো। চারুর অনুমান করতে কষ্ট হলো না যে বনমালীর অবস্থানটা সাময়িক হবে না। পাংশু মুখে জিজ্ঞেস করলো, ওখানে কি তোমাদের অসুবিধা হচ্ছিল ভাই? বনমালী বলল, অসুবিধা হলে এতদিন বাস করলাম কি করে চারুদি? সেজন্য নয়, মনে করছি বাড়িটা আগাগোড়া মেরামত করব, আর 2খানা ঘর তুলব ছাদে। মাস 2 তাই তোমার এখানে আশ্রয় নিতে এলাম। তোমার আপত্তি নেই তো? চারুকে বলতে হলো, হ্যাঁ হ্যাঁ, আসবে বই কি, সে কি কথা, বেশ করেছ। তারপর 2 মাসের মধ্যে বনমালীর বাড়ির মেরামত আরম্ভ হলো না। ছাদে ঘর উঠবারও কোনো লক্ষণ দেখা গেল না। চারু গোপনে সংবাদ নিয়ে জানতে পারল, নিজের বাড়ি বনমালী 210 টাকায় ভাড়া দিয়েছে। ইতিমধ্যে বনমালীর নিরঙ্কুশ তৈলাক্ত অধিকার সদরের গেট থেকে পেছনের গলিতে খিড়কি দরজা পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। অতিথির আদর ও সম্মান পেয়ে চারু তার নিজের বাড়িতে বাস করতে লাগল। বনমালী বলে, অসুবিধা হচ্ছে নাকি চারুদি? প্রশ্ন শুনলে রাগ হয়, কিন্তু তাও চারুকে বাধ্য হয়ে বলতে হয়, না ভাই, অসুবিধে কিচ্ছু নেই। বনমালী বলে, কিছুদিন যদি দেশে গিয়ে থেকে আসতে চাও, কেষ্টকে সঙ্গে নিয়ে যেতে পারো। দেশটি এসে মাঝে মধ্যে যাওয়ার দরকার আছে বই কি। দেশে কি বাড়ির ঘরদোর কিছু আছে রে ভাই যে যাব? কেন, 1,000-2 খরচ করলেই দেশে দিব্যি বাড়ি হয়ে যায়। জমি জায়গা আছে, খাজনা পাওনা, ফসল পাওনা সব লুটে পুটে নিচ্ছে তো। নিজে থাকলে লোকসানটা রদ হতো। জমি জমি কই দেশে, কিছু কি আর আছে রে ভাই? আমার সর্বস্ব গেছে। বনমালী তখনকার মতো চুপ করে যায়। তার মা হেমলতা বলেন, হ্যাঁ রে, ওরা কি যাবে না? কোথায় যাবে? যে চুলোয় খুশি, আমাদেরটা ভাববার দরকার কি? কদিন দেখ, তারপর নিজেদের পথ দেখে নিতে বলে দেয়। তাড়িয়ে দিতে পারবো না মা, ওসব আমার ধাতে নেই। নিজে থেকে যায় তো যাবে, নইলে রইল। কয়েকদিন পরে বনমালী আবার চারুকে বলে, শুনলাম তুমি নাকি তীর্থে যেতে চাও। তা আমায় বলনি কেন চারুদি? আমি সব ব্যবস্থা করে দিতাম। তোমার ধর্মকর্মে কি আমি বাদ দেবো নাকি? বুদ্ধির ধার পড়ে গেল চারু এত বোকা হয়ে পড়েনি যে ভুবনকে নিয়ে বাড়ি থেকে নড়বে। বনমালীর দুর্বলতা সে জানে। বনমালী সোজাসুজি কারোর প্রতি নিষ্ঠুরতা দেখাতে পারে না। সামনে যে উপস্থিত থাকে তার মনে বেদনা দেওয়া বনমালীর সাধ্যাতীত। তার মনের চলাফেরার প্রস্তরময় পথে সে এক পরত মাটি বিছিয়ে ফুল ফুটিয়ে রাখবারই চেষ্টা করে। তীর্থ দর্শন কামনা রাখার অপবাদ চারু তাই অস্বীকার করে, বলে, কই, তীর্থে যাওয়ার কথা তো আমি কিছু বলিনি। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, মামিকে বলছিলাম সেদিন, স্বামী শ্বশুরের এই তীর্থ ছেড়ে আমার এক পাও কোথাও নড়তে ইচ্ছা করে না। মাসিমা বুঝি মনে করেছেন আমি তীর্থে যেতে চাই।
বনমালী একটা আয় তোলে। মেয়ে মানুষের এত বুদ্ধি তার ভালো লাগে না। তবুও দেশ বেড়ালে ভুবনের একটু উপকার হতো। হায় রে কপাল, ওর আবার দেশ বেড়ানো। চারু কান্নাকাটির উপক্রম করে। বনমালী আর কিছু না বলে বাগানে পায়চারি করতে যায়। ভাবে কি আর হবে, থাক, গ্রামকে গ্রাম ঘাড়ে এসে চেপে বসে আছে, চারুদির ভাট্টা আর এমন কি গুরু। কাকর বিছানো পথের ঠিক মাঝখান থেকে দুটি কচি সবুজ ঘাসের শীষ বের হয়েছে দেখে বনমালী থমকে দাঁড়ায়। পকেট থেকে একটা টাকা বের করে যমজ ভাইয়ের মতো তাদের দুটিকে সে চাপা দিয়ে দেয়। ভাবে আগে চারুর যদি টাকা না থাকতো। তারপর একদিন পরই বিধবা হয়ে দিদির কাছে চলে এলো। ছেলেকে সাবধানে মাটিতে নামিয়ে রেখে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে সে বলতে লাগলো, দিদি গো, আমার কপাল পড়েছে গো, কি অভিশাপ দিয়ে আমার এমন করলে গো, কি করলে? গলায় আঁচল জড়িয়ে পাক দিয়ে চারু গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হেমলতা ফাঁস খুলে দেওয়ায় সে চেষ্টা তাকে ত্যাগ করতে হলো। খানিকক্ষণ মেঝেতে কপাল কুটে হাত কামড়িয়ে চেঁচিয়ে এক বিষম কাণ্ড বাঁধিয়ে তুলল এবং ছুটে গিয়ে ঘরে দড়াম করে দরজা বন্ধ করে দিল। গলায় যে সে আর ফাঁস দিচ্ছে না সেটা বেশ বোঝা গেল, কারণ বাইরে থেকে ভগবানের কাছে তার একটানা আবেদন শোনা যেতে লাগলো। আমায় নাও হে ভগবান, আমায় তুলে নাও, আমাকে কি তুমি চোখেও দেখো না? বনমালী পরীকে সান্ত্বনা দিয়ে বলল, অমন করে কাঁদিস নে পড়ি, ছেলের মুখ চেয়ে বুক বাঁধ, নে ওঠ, ছেলেকে দুধ খাওয়া, কুঁকিয়ে কুঁকিয়ে গলা যে ওর কাঠ হয়ে গেল রে। হেমলতা বনমালীর সান্ত্বনা প্রত্যাহার করে নিলেন। ওকে এখন ওটা বলিস না বনমালী, কাঁদতে দে। শ্বশুর বাড়ির লোকেরা ওর শুনেছি যে জঞ্জাল, প্রাণ খুলে সেখানে কি একটু কাঁদতে পেরেছে রে? এই প্রাণঘাতী শোক জোর করে চেপে রেখে শেষে কি অসুখে পড়বে মেয়েটা? ও খানিক কেঁদে নিক, কাঁদতে চাইছে কেঁদে নিক। পরি আরও জোরে কেঁদে উঠল। বনমালীর বিপদের আর সীমা রইল না। কান্না তার একেবারেই সহ্য হয় না, অথচ উঠে যাওয়ার উপায় নেই। পরি মনে করবে দেখো কি নির্মম, আমার এমন শোকটা চোখ মেলে একটু চেয়েও দেখলে না। ওদিকে চারুর সারা শব্দ বন্ধ হয়ে গেছে। খানিক পরে দম নিয়ে পরি বলল, ও মাসিমা, দিদি কি করছে একটু দেখুন না। হেমলতা খোকাকে বনমালীর দিকে এগিয়ে দিলেন। ধর তো, দেখেই আসি একবার। বনমালী হাত বাড়ালো না। আমি দেখে আসছি। তুই এইখানে বস। পরীর ছেলেকে নিজের ছেলের কোলে একরকম ফেলে দিয়ে হেমলতা পালিয়ে গেলেন। খোকাকে সঙ্গে নিলে অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে আবার ফিরে আসতে হতো, সেই ইচ্ছে হেমলতা ছিল না। এসব তারও ভালো লাগে না, সদ্য বিধবার এই কান্নাকাটি। তাছাড়া কুপিতবায়ুর প্রকোপে সর্বদা তার মনের মধ্যে আগুন জ্বলছে। কোনো প্রকার উত্তেজনা হওয়া কবিরাজের নিষেধ। পরের মেয়ের কপাল পোড়ার ঝাঁঝে শেষে কি তার তারু জ্বলবে? হেমলতা গিয়ে চারুর ঘরের দরজা ঠেলে বললেন, দরজা খোলো মা, দরজা খোলো। ওসব কি করতে আছে? মাথা ঠান্ডা রাখো। বলে ওদিকে জানলায় সরে গিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। শরৎকালের ফাজিল মেঘের মতো চারুর শোক ইতিমধ্যেই কোথায় চলে গেছে। ভুবনকে আদর করে সে তার মাথায় তেল মাখিয়ে দিচ্ছে, আবার যে সে তেল নয়, কোবরেজি তেল। হেমলতা চলে গেলে পড়ে উঠে বসলো। বনমালীর কাছে একা একা কাঁদতে তার লজ্জা করে। মুখ থেকে এলোচুল সরিয়ে সে ভগ্ন স্বরে বলল, খোকাকে দিন, হাতটা বোধহয় ওর ভেঙেই গেল। খোকাকে তার কোলে দিয়ে বনমালী বলল, তোর ছেলেটা তো বেশ হয়েছে রে। থাক, আপনাকে আর ঠাট্টা করতে হবে না। বনমালীর দিকে পিছন করে বসে পরি ছেলেকে দুধ খাওয়াতে শুরু করলো। এবার বনমালী উঠে যেতেই পারে এবং যাওয়াই সঙ্গত, কিন্তু সে বসে রইল। পরীর অস্তিত্ব সম্বন্ধে বনমালীর চেতনা কোনোদিন বিশেষভাবে উদ্বুদ্ধ ছিল না। সে তার কাছে চিরদিনই চারুর ছোট বোন। আজ বনমালী লক্ষ্য করল যে বিধবার বেশ ধারণ করায় পরীকে কম বয়সী চারুর মতোই দেখাচ্ছে। তার ব্যবহার, তার মনোবিকার, তার কথা বলবার ভঙ্গি যেন চারুর যৌবনকাল থেকে নকল করা, কেবল চারুর থেকে অনেক বেশি স্পষ্ট এবং স্বচ্ছ।
তোর ঘাড়ে কি লেগে আছে রে পড়ি? ঘাড়ে হাত বুলিয়ে পড়ি জবাব দিল, কি লেগে থাকবে? কিচ্ছু না। তুই পাউডার মেখেছিস? পড়ি জোরে নিঃশ্বাস নিয়ে বলল, মেখেছি তো, 100 বার মেখেছি। আপনি কেন আমায় কালো বলেন? পরীর বৈধব্যের আঘাতেই বোধহয় চারুর মাথা আর একটু খারাপ হয়ে গেল। 40 বছর বয়সেই তার চুলে এবার পাক ধরল, কোমরে বাত দেখা দিল, আর পেটে হলো অম্বল। শোক আর অম্বলের মধ্যে কোনো কারণে তার বুক সর্বদা জ্বালা করছে, সেটা আর সবসময় ঠিকমতো বোঝার উপায় রইল না। হেমলতার কাছে সে কেঁদে বলে, আমার মতো অবস্থা মাসিমা যেন শত্রুরও না হয়। দিন রাত ভগবানের কাছে এই কামনা জানাচ্ছি। কোনো দিকে কলকি নাড়া নেই মাসিমা, আমি অকুলে ডুবছি। হেমলতা বিরক্ত হন, মুখে বলেন, মাথা ঠান্ডা রাখো মা, কি করবে? মাথা ঠান্ডা রাখো। মাথা চারু ঠান্ডা রাখতে পারে না, ভেবে ভেবে মাথা গরম করে। একটা পেটের ছেলের ভবিষ্যৎ ভেবে সে আকুল হয়ে উঠেছিল, ছেলে নিয়ে কচি বোনটাও এসে ঘাড়ে চাপলো, এখন সে কোন দিক সামলাবে? পরীকে সে জিজ্ঞেস করলো, কিছু রেখে গেছে? না, কিচ্ছু না। পোস্ট অফিসে, ব্যাংকে তোর নামে কিছুই রেখে যায়নি। কি রোজগার করতো যে রেখে যাবে দিদি? মাস গেলে হাত খরচে টাকার জন্য বাপের কাছে হাত পাততো, সে আবার রেখে যাবে? আমি যা দিয়েছিলাম শ্বশুরের সিন্ধুকে ঢুকেছে, খাট পালঙ্ক ছাড়া। চারু কপালে চোখ তুলে বলল, তোর গয়নাও দেয়নি নাকি? তোকে যে আমি 13-14 হাজারের গয়না দিয়েছিলাম রে, কিচ্ছুটি দেয়নি আমায় দিদি, সব আটকে রেখেছে। আঁচল থেকে চাবি কেড়ে নিয়ে বাক্স খুলে শ্বশুর আমার সব বার করে নিলে, খোকার গয়না পর্যন্ত। এমন চামার! তার 2 মাস তুই ধৈর্য ধরে থাকলি না কেন? কেমন করে আদায় করে নিতে হয় আমি দেখতাম। বড় খারাপ ব্যবহার করে রে দিদি, থাকতে ভালো লাগলো না। চারু হঠাৎ রেগে উঠল। থাকতে ভালো লাগলো না? মেয়ে মানুষের অত ভালো লাগা মন্দ লাগা কি লো? যা, কালই ফিরে যা তুই। বুড়ো মরবার সময় খোকাকে তো কিছু দিয়ে যাবে। পরি ঠোঁট উল্টে বলল, আছে ছাই, দিয়েও যাবে ছাই। 7 ছেলের একটা রোজগার করে তাদের দিয়ে যেতে হবে না? ও বাড়ি আর আমি যাচ্ছি না বাপু। হ্যাঁ, চারু আগুন হয়ে বলল, ছেলে তবে তোর মানুষ করবে কে শুনি? তোকে খাওয়াবে কে শুনি? আমি? আমার আর সেই দিন নেই রে পড়ি, বনমালী তাড়িয়ে দিলে নিজের ছেলে আমার খেতে পাবে না। আমার ভাবনা তোমায় ভাবতে হবে না দিদি। বলেই মুখ ঘুরিয়ে পরি চলে গেল। চারু দাঁতে দাঁত ঘষে বলল, আমার ভাবনা তোমায় ভাবতে হবে না দিদি, ভাবতে হবে না। তা আমাদের বাড়িতে এসেছিস কেন লে হারামজাদি? 3 দিন পরির সঙ্গে সে কথা বলল না, কিন্তু তাতেও পরির সামান্যতম অনুতাপের লক্ষণ নেই দেখে চারুর নিজের হাত পা কামড়াবার ইচ্ছে হতে লাগলো। দেখ পড়ি, এতবার ভালো নয়। নয় তো নয়, কি হবে? খাইয়ে পড়িয়ে মানুষ করিনি তোকে আমি? সবাই করে থাকে, তুমি একা নাও। চারু বনমালীর স্মরণ নিল। মেয়েটা নিজের সর্বনাশ করছে ভাই, সব ছেড়ে ছুড়ে দিয়ে এলে তাদেরই সুবিধে একেবারে বঞ্চিত করবে। বনমালী কাজের ভিড়ে ব্যস্ততার ভান করে বলল, আহা, যাবে বই কি চারুদি, যাবে যাবে, 2 দিন জুড়িয়ে গেলে ক্ষতি কি? চারু আর কিছু বলতে সাহস পেল না। পরের দিন পরি মুখ ভার করে বলল, লেগেছ তো পিছনে, জগতে কারো ভালো করতে নেই। তুই আবার আবার কবে ভালো করলি লো? এখন এখানে আছো কার জন্য ভেবে দেখেছি একবার? চারু চোখ পাকিয়ে বলল, তোর জন্য না? তুই তো এক করে থাকতে দিয়েছিস তাই। চট করে ঘুরিয়ে দমদম পা ফেলে পরি চলে গেল। চারু নিজের ঘরে গিয়ে দেয়ালকে শুনিয়ে বলতে লাগলো, ওর জন্য আমি কিচ্ছু করব না, করব না, করব না, করব না। এই 3 সত্যি করলাম, নারায়ণ সাক্ষী। পরীর ঔদ্ধত্য তার কাছে বেশি দিন অন্ধকার হয়ে রইল না। ক্রমে ক্রমে ব্যাপারখানা বোঝা গেল। বনমালীর খাওয়ার সময় চারু উপস্থিত থাকে। কয়েকদিন পরে পরীকেও দেখা যেতে লাগলো। চারুর চেয়ে সে বনমালীর বেশি কাছ ঘেঁষে বসে। চারুর হাতের পাখা অনেক আগেই দখল করে রাখে। চারুর মুখের কথা কেড়ে নিয়ে বলে, খান, পেট আপনার ভরেননি, কখনো ভরেননি। আমি বুঝি না বুঝি, ওই খেয়ে মানুষ পাচ্ছি। বলে, কাল আপনাকে পেঁপের ডালনা রেঁধে খাওয়াবো, খেয়ে দেখবেন বেশ রাধি। চারু এমন করে বলতে পারে না।
এমন স্নেহসিঞ্চিত গাঢ় কণ্ঠে, এমন মনোহর আবদারের ভঙ্গিমায়। অবাক হয়ে সে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। পরি বলে, হাঁ করে কি তাকিয়ে দেখছো দিদি? দুধটা এনে দাও, খাওয়া যে হয়ে এলো। উঠে গেলে ভালো হবে। পরি যেন বনমালীর ছায়াটিকে বেদখল করতে চায়। আশপাশে কোথাও সে সর্বদা আছেই। বনমালীকে কখনো চুরুট খুঁজতে হয় না, ওষুধ খেতে ভুলে যেতে হয় না। দিনের মধ্যে 2-4 মিনিটের জন্য কারুর সঙ্গে হালকা কথা বলবার সাজ জাগলে কেমন করে টের পেয়ে পড়ি এসে দাঁড়ায়, বলে, স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই আপনি কি করছেন। রাত্রে বনমালী বিছানায় শুলে চুপি চুপি ঘরে আসে, বলে, কি চাই বলুন। বনমালী হাসি গোপন করে, বলে, পা কামড়াচ্ছে, কেষ্টকে ডেকে দিয়ে যা, আর কিচ্ছু চাই না। পরি বলে, কেষ্ট কেন? আমি কি পা টিপতে জানি নে? অবশ্য পা টেপে না, অত বোকা পরি নয়। কেষ্টকেই ডেকে দেয়, হুকুম দিয়ে যায়। যাবার সময় আলো নিভিয়ে দিস কেষ্ট। ছেলের দিকে তাকাবার সময় পরির হয় না। ঝির কোলে পরির ছেলে প্রায় মাতৃস্তনের জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। বনমালীর চারদিকে পরি যে বৃত্ত রচনা করে রাখে, তার পরিধির বাইরে চারু পাক খেয়ে বেড়ায়। কোথাও প্রবেশের ফাঁক দেখতে পায় না। ভাবে, কি মেয়ে রে বাবা, ও দেখছি সর্বনাশ করে ছাড়বে। একদিন একটু বেশি রাত্রে খুব বাদল নেমেছে। খানিক বর্ষণের পর অবিরত বিদ্যুতের চমক আর বজ্রপাত আরম্ভ হয়ে গেল। প্রকৃতির সে এক মহামারী কাণ্ড। চারু ভাবল, অন্য ঘরে একা একা পরি বড় ভয় পাচ্ছে। উঠে দরজা খুলে সে বাইরে এলো। একটু খোঁজ খবর নিলে পরি খুশি হবে। বনমালীকেও যেরকম বাগ মানিয়ে এনেছে, ওকে একটু খুশি রাখার দরকার বই কি। নিশুতি রাত, বাড়িটা এক একবার প্রাণঘাতী আলোয় চমকে উঠে অন্ধকারে আড়ষ্ট হয়ে যাচ্ছে। চারু পা চালিয়ে বারান্দাটুকু পার হয়ে গেল। কি জানি, একটা বজ্র যদি তার ঘাড়েই এসে পড়ে। পরীর ঘরের দরজাটা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। ঘরের মধ্যে দুপা এগিয়ে চারু থমকে দাঁড়িয়ে পড়ল। এই দৃশ্য তাকে দেখতে হবে, চারু তা কল্পনাও করতে পারেনি। মেঘ গর্জনে বড়ি ভয় পেয়ে এই আশঙ্কা কয়েক মিনিটের জন্য তার পোষণ করার প্রয়োজন ছিল না। পরি একা নয়। বনমালীর বুকের কাছে যদিও সে জড়সড় হয়েই তার কথা শুনছে, তবে সেটা ভয় নয়। খোকার ছোট্ট বিছানাটি মেঝেতে নামানো। বিছানা থেকে গড়িয়ে বনমালীর এক পাটি জুতো দুহাতে বুকের কাছে আঁকড়িয়ে ধরে খোকা শান্তভাবে ঘুমিয়ে আছে। পা থেকে মাথা অবধি চারু একটা তীব্র জ্বালা অনুভব করলো। একটা ভয়ানক চিৎকার করে বিছানায় লাফিয়ে পড়ে পরীকে আঁচড়িয়ে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার জন্য, গলা টিপে তাকে একবারে মেরে ফেলবার জন্য সে এক অদম্য অস্ত্রের প্রেরণা অনুভব করছিল। কিন্তু সংসারে সব কাজ করা যায় না। কাকে সে কি বলবে? এটা তার বোনের শয়ন ঘর, কিন্তু ঘরের মালিক বনমালী। বনমালীকে কিছুতেই কিছু বলা যায় না। পরীকেও কিছু বললে বনমালী নিজে অপমানিত বোধ করবে। দারোয়ান দিয়ে এই রাত্রি যদি তাকে আর ভুবনকে বনমালী বের করে দেয়, আটকাবে কে? ছেলের হাত ধরে এই দুর্যোগে সে যাবেই বা কোথায়? চারু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা যেমন ভেজানো ছিল তেমনি ভাবেই ভেজিয়ে দিল। আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চির খাওয়া বিদ্যুৎ। চারু ভাবতে লাগলো, এ কি মহাবিস্ময়ের ব্যাপার যে পরি শেষ পর্যন্ত বনমালীকে জয় করে ছাড়ল। সেদিনকার কচি মেয়ে পরি এমন মূল্য দিয়ে সে বনমালীকে কিনে নিল যে তার ছেলের সমগ্র ভবিষ্যৎটা সোনায় মণ্ডিত হয়ে গেল। বনমালী এবার সারা জীবন অনুতাপ করবে আর পরীর ছেলের পেছনে টাকা ঢালবে। হয়তো ভুবনকে না দিয়ে এই বাড়িটা সে পরীকেই দান করবে। বলবে, ভুবন আর বাড়ি নিয়ে কি করবে চারুদি, পরীকেই তাই দিয়ে দিলাম। ঘরে গিয়ে খাটে বসে ছেলের গায়ে হাত রেখে চারু অনেকক্ষণ চুপচাপ ভাবলো। সে জানে ওরা তার আসা যাওয়া টের পেয়েছে। ফাঁক টের। কাল তারা যদি তার কাছে লজ্জাবোধ না করে, তারও লজ্জা পাওয়ার কোনো কারণ থাকবে না। পরি তার কে? কেউ না। ছুতেও ঘৃণায় গা শিউরে উঠে বলে
সে যার চোখ দুটো উপরে আনলো না, সে তার বোন হবে কোন দুঃখে? কপাল পুড়ে যাওয়ার 3 মাসের মধ্যে এমন কাজ যে করতে পারে, বাড়ির ঝিয়ের চেয়েও সে পর, অনাত্মীয়া। ওর অক্ষয় নরকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মনে মনে মস্ত এক প্রতিজ্ঞা করে 18 বছরের ঘুমন্ত ছেলের মাথায় সস্নেহ চুমু খেয়ে চারু মেঝেতে তার সংক্ষিপ্ত কম্বলের শয্যায় নেমে গেল। এ বাড়িতে পাপের বন্যা বয়ে যাক, এ ঘরখানাকে সে পবিত্র মনে করবে। যতদিন বাঁচে সপুত্র এই ঘরের বায়ু সে নিঃশ্বাসে গ্রহণ করবে। বাইরে এমন বৃষ্টি হয়ে গেল, তাদের গায়ে লাগলো কি? বাইরে যত অন্যায় ঘটে চলুক, তাদের গায়ে ছোঁয়াচও লাগবে না। এই কথাটা বারবার ভেবে এবং শেষ পর্যন্ত বিশ্বাস করেও চারু কিন্তু সমস্ত রাত ঘুমোতে পারল না। পরীর আদিম শৈশবের ইতিহাস ছায়াছবির রূপ নিয়ে তার চোখের সামনে ভেসে আসতে লাগলো। বাপের বাড়ি গ্রামে পরী যখন ছেঁড়া ডুরে পড়ে ঘুরে বেড়াতো আর বিয়ের পর এখানে এসে পিঠে বেনে দুলিয়ে স্কুলে যেত, তখনকার কথা। কত আদরে কত যত্নে তাকে সে মানুষ করেছিল। সেই পরী যে আজ তার ভুবনের মুখের গ্রাস কেড়ে নেবার জন্য এমনভাবে নিজের সর্বনাশ করলো, তার আকস্মিকতা, তার অসামঞ্জস্য সমস্ত রাত চারুকে অভিভূত করে রাখল। বনমালীকে ভালোবেসে যৌবনের অপরিতৃপ্ত অসঙ্গত ক্ষুধায় অথবা নেহাত ছেলে মানুষই খেয়ালে যে পড়িয়ে নিদারুণ ভুল করে থাকতে পারে, চারুর মনে ঘুণাক্ষরেও সে কথা উদিত হলো না। যার বিয়ে হয়েছে, যে 3 বছর স্বামীর ঘর করেছে, বিশেষ করে যে তার বোন, তার মধ্যে ওসব পাগলামি চারু কল্পনা করতে পারে না। 40 বছরের জীবনে কারোর মধ্যেই আভিজাত্যের চিহ্ন তো সে খুঁজে পায়নি। মতলব থাকে, যেদিকে যেভাবে মানুষ পা ফেলুক, পেছনে মতলব থাকে। বনমালীর 38 বছর বয়স হয়েছে। টাকা ছাড়া আর তার কি আছে যে তার টানে মেয়ে মানুষ লক্ষ্যভ্রষ্ট হবে? মানুষটা একটু অদ্ভুত, একটু গভীর। প্রথম বয়সে মনে মনে সেও তাকে একটু ভয় করত। মনে হতো তার ভেতরটা কি কারণে মুচড়িয়ে পাক খাচ্ছে, তার বড় যন্ত্রণা। তখন বনমালী যুবক, তার মধ্যে সে তো তখন কোনো আকর্ষণ আবিষ্কার করতে পারেনি। তার নৈকট্যকে, তার নির্বাক আবেদনকে, তার দু চোখের গভীর তৃষ্ণাকে সে যে কতবার অপমান করেছে তার হিসাব হয় না। তার সঙ্গে কথা বলবার সময়ও কি সবসময় সে পেত? তার কাছের মানুষ হয়ে পড়ে কি তার মনের জোর এতটুকু পায়নি? অসহায় আক্রোশে থেকে থেকে চারুর মনে হচ্ছিল, এর চেয়ে সে যদি সেই সময় বনমালীর কাছে আত্মসমর্পণ করত তাও ভালো ছিল। এরকম বিপদ ঘটাবার সুযোগ পড়ি আজ তাহলে পেত না। চারুর জীবনে অন্ধ আবেগের স্থান ছিল না। সমস্ত জীবনে তাকে সংসারের এলোমেলো বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। প্রথম জীবনে তার লড়াই ছিল অভাবের সঙ্গে আর গ্রামের 2-3টি যুবকের স্বভাবের সঙ্গে। বিয়ের পর তার লড়াই শুরু হয়েছিল ধনসম্পদের পলাতক প্রবৃত্তির সঙ্গে আর নিজেকে সামলাতে না পারার দুরন্ত ইচ্ছের সঙ্গে। এর কোনোটাই সহজ ছিল না। পুরুষ অভিভাবকের অভাবে সম্পত্তির ব্যবস্থা করতে তার যেমন প্রাণান্ত হতো, অবাধ স্বাধীনতার সঙ্গে পাগলা স্বামীকে খাপ খাওয়াতেও তার তেমনি অবিরাম নিজেকে শাসন করে চলতে হতো। হাতে টাকা, দেহের রূপ, মনে অতৃপ্ত যৌবন, এরকম ভয়ানক সমন্বয় ঘটেছিল বলে সারা জীবন তাকে অনেক অনেক ভুগতে হয়েছে। চারুর হৃদয়ের কতকগুলি স্থান তাই ভয়ানক শক্ত। পরের দিন সকালে সে নিজে গিয়ে পরীকে ডেকে তুলল। কিছুই যেন ঘটেনি এমনভাবেই বলল, নে ওঠ এবার, অনেক বেলা হয়েছে। পরী সাড়া দিল না। পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকিয়ে চুপ করে শুয়ে রইল। খোকাকে তুলে নিয়ে বাইরে এসে চারু হাঁপ ছাড়ল। কিন্তু তখনও আরেকজন বাকি। বনমালীকে চারু আবিষ্কার করলো বাগানে। এক মুহূর্তের জন্য তার হৃদয় স্পন্দিত হয়ে উঠল। এই বাগানে এক স্বপ্নধূসর সন্ধ্যায় বনমালী একরকম জোর করেই তাকে প্রায় চুম্বন করে বসেছিল। সেদিন যদি সে বাধা না দিত,
গাছের ডাল থেকে টপ টপ জল পড়ছিল। কতগুলো ফুলের গাছ নষ্ট হয়ে গেছে। চারু বলল, কি বৃষ্টিটাই কাল হয়ে গেল না? বনমালী বলল, হ্যাঁ বেশ ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কদিন গরমে প্রাণটা গেছে। আমি আজ একবার তারকেশ্বরে যাব ভাই। বনমালী আচমকা বলল, খেন্তির মা 200 টাকা চেয়েছে, মেয়েকে নিয়ে কাশি যেতে যায়, তুমি যাবে ওদের সঙ্গে? চারু মাথা নাড়ল। কাশি মাথায় থাক, তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভাই। খেন্তির মার কি, হুট বলতেও যেখানে খুশি যেতে পারে, আমরা পারি নে। আমাদের মায় মমতা আছে, 20 বছর ধরে যার সঙ্গে। চারু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারকেশ্বর রওনা হওয়ার আগে চারু বলে গেল, ভুবন রইল ভাই, একটু দেখো। আর শোনো, কাল পরীর একাদশী। এই বয়সে ওর একাদশী করার কি দরকার কে জানে? কথা কি শুনবে মেয়ে? তোমাকে মানে ফল টল যদি খাওয়াতে পারো, একটু চেষ্টা করে দেখো ভাই। আগে চারুর সরকার প্রথমে গিয়ে একটা আস্ত বাড়ি ভাড়া করে আসতো, তবে চারু তারকেশ্বর যেত। এবার সে সোজাসুজি যাত্রীনিবাসে গিয়ে উঠল। প্রত্যেক দিন এই মানত করেই সে দেবতার কাছে পুজো দিল যে তার ফিরে যাওয়ার আগেই ওই পরী যেন কলেরা হয়ে মরে যায়। পরীর যে আর বেঁচে থাকার দরকার নেই, দেবতাকে এই কথাটা সে খুব ভালো করে বুঝিয়ে দিল। পরীর ছেলেকে এসে মানুষ করবে। তৃতীয় দিন মন্দিরে পুজো দিয়ে যাত্রীনিবাসে ফিরে চারু দেখল একটি বইয়ের কলেরা হয়েছে। তাকে বিদায় করবার ষড়যন্ত্র আর পলায়ন পর যাত্রীদের কোলাহলে যাত্রীশালা সরগরম। সকালে বউটির সঙ্গে চারুর পরিচয় হয়েছিল। স্বামীর অম্বলের অসুখের জন্য ছেলে মানুষ দেওরকে সঙ্গে নিয়ে মরিয়া হয়ে সে ধর্ণা দিতে এসেছে। বউটির নাম কনক, বয়স অল্প, থুপথুপ করে পা ফেলে ওর চলার ভঙ্গি অনেকটা পরীর মতোই। দেওর শিশুকে দুধ খেতে দেবে বলে সকালে চারুর কাছে একটা পাথরের বাটি ধার করতে এসেছিল। ঘনিষ্ঠতা হতে মিনিট 10 লাগলো বই কি। হ্যাঁ মাসিমা, কদিন থাকবেন আপনি? চারু হিসেব করে বলল, আজ নিয়ে হলো 3 দিন, আরো 5-6 দিন থাকবার ইচ্ছে আছে। এখন বাবা যা করেন। পরের কাছে পাগল ছেলে ফেলে এসেছি মা, থাকতে কি মন চায়, কিন্তু দেখি কটা দিন ছেলেটাকে কেমন যত্ন আত্তি করে। আমি চোখ বুঝলে ওদের কাছেই তো থাকতে হবে। বসো বাছা এইখানে, পা গুটিয়েই বসো না, বিছানা একটু নোংরা হয়তো হবে। তুমি বুঝি ভাবছো ছেলেকে ওরা কিভাবে রাখছে, ফিরে গিয়ে আমি তা কি করে জানবো? এতকাল একটা জমিদারি চালিয়ে এলাম, আমার কি ওসব ভুল হয় বাছা? সে ব্যবস্থা করেই এসেছি। আমাদের পদ্মঝিকে 2 টাকা দিয়ে এসেছি, চোখ দিয়ে সব দেখবে, কান দিয়ে সব শুনবে, ফিরে গেলে আমায় সব বলবে। এখানে এসে চারু কথা বলে বেঁচেছে। বাড়িতে থাকলে ভাষার একটু সংযম দরকার হয় বই কি। কে জানে কে গ্রাম্য মনে করবে, বুড়ি মনে করবে, কিন্তু যে যার হৃদয় চর্চায় নিয়ে থাকে। কনক বলেছিল, আপনি তাহলে আছেন কদিন? আমার দেওরকে একটু দেখবেন মাসিমা। বাবার দয়া হতে 2 দিন লাগে কি 3 দিন লাগে, কিছু তো ঠিক নেই। একা কি করে থাকবো এখানে ভেবে বড় ভাবনা হচ্ছিল। আপনি যখন রইলেন তখন অবশ্যই। আর কনক একটু হেসেছিল। শিশুকে ডেকে বলেছিল, মাসিমাকে প্রণাম করো শিশু। কাল কনক ধর্ণা দেবে স্থির করেছিল, আর আজ তাদের এই বিপদ। ছেলে মানুষ শিশু একেবারে দিশেহারা হয়ে গেছে। সে যা বলছে তাই করতে গিয়ে কিছুই সে করতে পারছে না। এদিকে যাত্রীবাসের কর্তা একটা গাড়ি ডেকে এনে ক্রমাগতই বলছে, যাও না এ ছোকরা, হাসপাতালে নিয়ে যাও না, সবাইকে মারবে নাকি? আচ্ছা বেগ কেলে লোক বাপু তুমি, কথাটা জানাজানি হওয়ার আগে আমাকে একবার বলতে নেই? দেখুন, আপনারা কেউ যাবেন না, কোনো ভয় নেই, আমি বলছি কোনো ভয় নেই। রোগী হাসপাতালে পাঠিয়ে এক্ষুনি প্রত্যেক ঘরের চৌকাঠ থেকে চাল পর্যন্ত ডিসইনফেক্ট করে দিচ্ছি। আপনাদের যদি কিছু হয় তো আমায় বলবেন তখন। হলে আর তোমায় বলে কি হবে রে বাপু? এই ধরনের প্রশ্ন করলে যাত্রীনিবাসের কর্তা চোখ লাল করে একবার তার দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো জবাব দেওয়ার লক্ষণ দেখাচ্ছে না। চারু সঙ্গের চাকরকে গাড়ি আনতে পাঠিয়ে দিল। শিশু এতক্ষণ তাকে দেখতে পায়নি, এবার তার দিকে চোখ পড়ায় সে যেন অকুলে কুল পাইল।
মাসিমা, দেখুন না, এরা জোর করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, আপনি একটু বলে দিন না। চারু বলল, তা যাও না বাচ্চা, হাসপাতালে নিয়ে যাও, এখানে কি চিকিৎসা হয়? তারপর ভর্ৎসনা করে বলল, এখনো ডাক্তার ডাকুনি? করেছো কি? ডাক্তার আনতে পাঠাও বাছা, আগে ডাক্তার আনতে পাঠাও, তারপর অন্য কথা। বলেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বের হলো গাড়ি নিয়ে চাকর ফিরে আসার পরে। শিশুকে ইশারায় কাছে রেখে বলল, আমার পাথরের বাটিটা? বাটিটা তো বৌদি নোংরা করে ফেলেছে মাসিমা। চারু বিরক্ত হয়ে বলল, কেন নোংরা করেছে? পরের জিনিস নিলে সাবধানে রাখতে হয় বাবু। আচ্ছা, যা করেছে বেশ করেছে, এবার বাটিটা এনে দাও। একটু দাঁড়ান, ধুয়ে দিচ্ছি। চারু অনাবশ্যক ক্রূরতার সঙ্গে বলল, দাঁড়াবার সময় আমার নেই বাছা, তোমার বাটি দেওয়ার জন্য আমি গাড়ি ফেল করবো নাকি? যেমন আছে তেমনি এনে দাও। শিশু আর কথা না বাড়িয়ে বাটিটা এনে দিল। চারু তার একখানা পরনের কাপড় মাটিতে বিছিয়ে বলল, এইতে দাও। অনেক পরত কাপড়ের বাটিটা সন্তর্পণে জড়িয়ে পুটলি করে চারু সেটা আলগোছে তুলে নিল। নিজের জিনিস ফিরিয়ে নিয়ে চোরের মতন কয়েকবার চারিদিকে তাকিয়ে শিশুর হাতে 10 টাকার নোট গুঁজে দিয়ে সে পালিয়ে এলো। বাড়ি ফিরে ধুলো পায়ে সকলের আগে চারু পরীর হাতে পাথরের বাটিতে নির্মাল্য তুলে দিল। বলল, এক হাতে নয়, দু হাতে ধর। ছেলের মা তুই, তোর তো সাহস কম নয় পড়ি, কপালে ঠেকিয়ে খেয়ে ফেল। দুটো ভাত দিয়ে দিদি। ভাত নয়, প্রসাদ, খা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পরীর নির্মাল্য পান চেয়ে চেয়ে দেখল। তারপর বাটিটা নিয়ে স্নানের ঘরে সাবান দিয়ে সোডা দিয়ে অনেকবার মাজল। নিজে 1 ঘন্টা ধরে স্নান করে এসে বেতের বাস্কেট থেকে দেবতার ফুল বের করে ভুবনের কপালে ছুঁয়ে জিজ্ঞেস করল, তোকে সকলে ভালোবেসেছে তো ভুবন? ভুবন অস্বীকার করল। তোমার কাছে পালিয়ে যাচ্ছিলাম, কেস তো আমাকে ধরে আনলো কেন? আমায় ঘরে বন্ধ করে রেখেছিল। চারু ঝিকে জিজ্ঞেস করল, কিরে পদ্ম, সকলের ভাবসাব কিরকম দেখলি বলতো? পদ্ম জানালো, সকলের ভাবসাব মন্দ নয়, আবার ভালো নয়, কিন্তু দুইয়ের মাঝামাঝি। পরি তার বোনপোকে ঠিক সময় মতো না হোক ডেকে খাইয়েছে। মার জন্য হাউ হাউ করে কাঁদলে ভোলানোর চেষ্টা যে করেনি এমনও নয়, তবে চোখে চোখে ওকে কেউ দেখে রাখেনি। কাল দুপুরবেলা ভুবন চুপি চুপি পালাচ্ছিল। পদ্ম দেখতে পেয়ে কেষ্টকে দিয়ে ধরে আনিয়েছে। গোলমাল শুনে এসে বনমালী তাকে কয়েক ঘন্টা ঘরে বন্ধ করে রেখেছিল। কি জানো মা, মার মতো কেউ কি করে? চারু বলল, আমি যে চিরকাল বাঁচবো না রে পদ্ম, তখন কি হবে বল? মারধর করেনি তো কেউ? ধরে আনবার সময় কাল কেষ্ট বুঝি ভুবনকে একটু মেরেছিল, কিন্তু পদ্ম সে কথা গোপন করে গেল। চারুর পুরো নাম চারু দর্শনা, পরীর পুরো নাম পরীরানী। এগুলি কেবল যে নাম তা নয়, একেবারে মানানসই নাম। সারাদিন পরীকে চারু আজ বিশেষভাবে সুন্দরী দেখল, অপরূপ, অভিনব। পরী যতবার তার লাল করা ঠোঁট দুটো ফাঁক করে হাসল, ততবারই চারুর সর্বাঙ্গে একটা শিহরণ বয়ে গেল। ভাবল, না, এত রূপ নিয়ে সংসারে থাকাটা কিছু নয়। চারদিকে আগুন জ্বেলে দিত বই তো নয়। শরীরটা চারুর ভালো লাগছিল না। সে সকাল সকাল শুয়ে পড়ল। একটা আশঙ্কা সে মন থেকে কোনোভাবেই দূর করতে পারছিল না যে আজ রাত্রেই যদি পরীর কলেরা লক্ষণ প্রকাশ পায়, ভুবনকে কোথাও সরাবার সময় পাওয়া যাবে না। তারকেশ্বরে সেই বউটির ভেদবমির কথা স্মরণ করে চারুর গা ঘিন ঘিন করতে লাগলো। মনে হতে লাগলো একটা নোংরামির মধ্যে সে শুয়ে আছে, বিছানাটা অপবিত্র, অসুচি। সম্ভবত মনের ঘেন্নাতে খানিক পরে চারুর বমি আসতে লাগলো, আর খানিক পরে সে প্রথমবার বমি করলো। একবার বমি করেই তার মনে হলো সমস্ত শরীরের রস তার শুকিয়ে গেছে। বমির শব্দে পরি উঠে এসেছিল। চারু কেঁদে তাকে পড়ল, ও পরি, আমার কলেরা হয়েছে, বনমালীকে ডাক শিগগিরি। বনমালী উঠে এলো। ডাক্তারকে ফোন করা হলো। ডাক্তার এলো ঘন্টাখানেক পরে। ইতিমধ্যে চারুর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। বিড়বিড় করে আপন মনে কি যে বকতে লাগলো
কেউ তা বুঝতে পারল না। মানে বুঝুক আর না বুঝুক, বনমালী বার কতক তাকে শুনিয়ে দিল যে ভুবনের জন্য তার কোনো ভয় নেই, ভুবনের ভার সে নিল। পরীর মনে হলো তারও কিছু বলা দরকার। ভুবনকে আমি চোখে চোখে রাখবো দিদি, চোখের আড়াল করবো না কখনো। কিন্তু মরে গেলেও চারুকী এর একটি কথাও বিশ্বাস করে? 40টা বছর সংসারে বাস করে মানুষের কাছে সে যে শিক্ষা পেয়েছে শুধু মৃত্যু কেন, যার বিধান তারও বোধহয় ক্ষমতা নেই যে সে শিক্ষা তাকে ভুলিয়ে দেয়। কদিন পরই খুব কাঁদল। দিদি আমায় বড় ভালোবাসতো। এই কথা বনমালীকে যে সে কতবার শোনালো তার ইয়ত্তা নেই। বনমালী সভয় তাকে এড়িয়ে চলতে লাগলো। তখন পরী সভয় কান্নাও বন্ধ করলো এবং সুরও বদলে ফেলল। একদিনের তরে সুখ কাকে বলে জানি নে, তারপর ওই তো ছেলে গিয়েছে না বেঁচেছে। বনমালী বলল, শরীরও ভেঙে গেছিল। পরী বলল, হ্যাঁ, অম্বলের অসুখটা হওয়ার পর থেকে একরকম মরবার দাখিল হয়েছিল, অথচ একটুও যত্ন হয়নি। না, নিলে তো কারো যত্ন, তেমন মানুষই ছিল না দিদি। সকলের সেবাই করেছে প্রাণপণে, পরের জন্য খেটে প্রাণটা দিয়েছে। আর চোখে তাকিয়ে আবার বলল, বড় ঘা খেয়ে গেল গো, আমাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কি বলো? হলে না কেন? পরী হেসে বলল, বাহ, বেশ, আমি হলাম মেয়ে মানুষ, আমাদের কি অত হিসাব থাকে? তুমি ঘরে এলে বলে বিশ্বব্রহ্মাণ্ড ভুল হয়ে যায়, আর সাবধানে থাকবো। বনমালী বলল, তাই নাকি? চারুর মৃত্যুর পর বনমালী দিনে অথবা রাত্রে কখনো পরীর ঘরে আসেনি। দুর্ভাবনার পরীর আর সীমা ছিল না। চুলে সেদিন সে অল্প একটু তেল দিল। এলো চুলে একটু স্নিগ্ধ রুক্ষতাই ভালো মানায়। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাববার পরে বাটিতে পাতলা করে আলতা গুলে গালে লাগিয়ে সিল্কের রুমাল দিয়ে মুছে নিল। ছোট্ট একটা পান সেজে মুখে নিয়ে একটু চিবিয়ে ফেলে দিল। তারপর বনমালী বেড়াতে যাওয়ার সময় হঠাৎ করে সামনে পড়ে গিয়ে একটু হাসল। এই শোনো, কাছে সরে এসো, কানে কানে বলি। একটা ফিডিং বোতল এনো, আমি মরুভূমি হয়ে গেছি, আনবে তো? আনবো। পদ্মর কাছে খোকা ভারী কাঁদছে পড়ি। পদ্ম ওকে ইচ্ছে করে কাঁদায়। তা পদ্মর কাছে না দিলেই হয়? আমাকেও সেজে গুজে ফিটফাট না থাকতে বললেই হয়। বনমালী তার গালে একটা টোকা দিল। না সাজলেই তোকে ভালো দেখায় রে পড়ি। বনমালী চলে গেলে পড়ি ছুটে গিয়ে পদ্মঝিয়ের কাছ থেকে খোকাকে ছিনিয়ে নিল। চোখ পাকিয়ে বলল, তোকে না 500 বার বলেছি বাবুর ধারে কাছেও খোকাকে নিয়ে যাবি না। পদ্ম একগাল হেসে বলল, বাবু নিজে ডাকলে গো, বললে খোকাকে আনতো পদ্ম, ভয় মরি দিদিমণি। মরণ দশা তোমার, ভয় আবার কিসের? তা যাই বলো বাবু, বাবুকে আমি বড্ড ডরাই বাপু, দেখলে বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ করতে থাকে দিদিমণি। এই এক দূর থেকে বাবুকে আমি গড় করি। পড়ি হেসে বলল, আচ্ছা আচ্ছা, বেশ করিস, তারপর কি হলো বল? ভয় ভয় খোকাকে নিয়ে তো গেলাম, বাবু কোলে নিলে, আদর করলে, চুমু পর্যন্ত খেলে, তারপর বললে বেশ ছেলেটা নারে পদ্ম, লজ্জায় মরি দিদিমণি। বনমালী বেরিয়ে ফিরলে পড়ি বলল, আচ্ছা, পরের ছেলেকে তুমি এত ভালোবাসলে কি করে বলো তো? তোমার হিংসে হয় না? বনমালী হেসে বলল, না, দুদিনের জন্য এসেছে, ওকে আবার হিংসে করব কি? বরং তোর ছেলে বলে ভালোই বাসি। পরীর মুখ শুকিয়ে গেল। এ কি পরিণাম, সংক্ষিপ্ত এবং সাংঘাতিক! আর সে কি প্রত্যহ তাকে মিথ্যে বলেছে? বনমালীর সেই উগ্র আবেগময় ভালোবাসা এর মধ্যে উবে গেল কি করে? আজন্ম দেখে এসেও আরশিতে নিজেকে তার প্রত্যেক দিন নতুন মনে হয়। নিজের রূপ যৌবনের এক একটা অভিনব ভঙ্গিমা আজও সে নতুন করে আবিষ্কার করে। আর বনমালীর কাছে এর মধ্যেই সে পুরনো হয়ে গেল। মাথায় না তুলে বনমালী তাকে কোথায় নামিয়ে দিতে চায়? পরীর বুক দুরু দুরু করতে লাগলো।
তার পাপের সমান অংশীদার তখনও চোখের আড়ালে চলে যায়নি। তাকিয়ে দেখে পরীর মনে হলো পদ্মঝি বড় মিথ্যে বলেনি। বনমালীকে সেও কম ভয় করে না। অবস্থাকে অতিক্রম করে যাওয়া বনমালীর চিরদিনের স্বভাব। জীবনের কোনো স্তরই একটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছাড়া তাকে নিজস্ব করে রাখতে পারেনি। জীবনের বৈচিত্র্যগুলি বনমালী দ্রুত গতিতে সমগ্রভাবে আয়ত্ত করে নেয়। তার উপভোগ যেমন প্রখর তেমনি অধীর। স্থূল হোক সূক্ষ্ম হোক, জীবনের রস বস্তুকে সে তাড়াতাড়ি জীর্ণ করে শ্রান্ত হয়ে পড়ে। তাকে একমাত্র জব্দ করতে পেরেছিল চারু। চারু তার প্রথম বয়সের নেশা, অদম্য, অবুঝ, বহুকাল স্থায়ী। যে বয়সে নারী দেহের সুলভতা সম্বন্ধে প্রথম জ্ঞান জন্মে, নারী মনের দুর্লভতায় প্রথম হতাশা জাগে, চারুকে বনমালী সেই বয়সে দেহ মন দিয়ে চেয়েছিল। চারু রীতিমতো তাকে নিয়ে খেলা করত, ওষুধের ডোজের আশা দিয়ে তার প্রেমকে বাঁচিয়ে রাখত এবং প্রাণপণে এই খেলার উন্মাদনা উপভোগ করত। বনমালীর এক গ্রাসে পেট ভরানোর প্রবৃত্তির ক্ষুধাতুর বন্য জন্তুর মতো চারুর দুর্ভেদ্য সাবধানতা ঘিরে পাক্ষে মরত দিনের পর দিন, মাসের পর মাস। পরীর রূপ আছে, কিন্তু চারুর মতন প্রতিভা নেই। বনমালীর পাক খাওয়া মনকে সে একাভিমুখী করে রাখতে পারল না। তার নদীতে হাতটু ডুবিয়ে বনমালী পার হয়ে গেল, সে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারল না। পরী তার ঘরে সযত্নে বিছানা তৈরি করে রাখে, বালিশের নিচে জুই আর বেল ফুল রেখে দেয়, কিন্তু যার জন্য ফুলগুলি হাঁপিয়ে হাঁপিয়ে চাপা গন্ধ বিলোয় সে আসে না। সোজাসুজি নেমন্তন্ন করার সাহস পরীর নেই। জানলায় বসে সে শুধু কাঁদে। এখন প্রকৃত অর্থেই বর্ষাকাল। প্রত্যেকদিন রাত্রেই প্রায় বাদল নামে। গাঢ় ভিজে অন্ধকারে বিবরবাসিনী নাগকন্যার মতো পরী ফুলে ফুলে শ্বাসশ্রু নিঃশ্বাস নেয়। খোকা কাঁদে, কোকায়, তার গলা ভেঙে আসে। শ্রান্ত হয়ে সে একসময় ঘুমিয়ে পড়ে। পরী সারা শব্দ দেয় না। খানিক পরে খোকার মুখের ওপর ঝুঁকে মন্ত্রোচ্চারণের মতো বলতে থাকে, শোধ নিস, শোধ নিস, তাতেই হবে, ছাড়বি কেন, শোধ নিস। তারপর অদম্য আক্রোশে খোকার দুই কাঁধ ধরে সজোরে ঝাঁকি দিয়ে চেঁচিয়ে ওঠে, কেন তুই এসেছিলি হারামজাদা? গভীর রাত্রে দরজা খুলে সে বাইরে চলে যায়। প্যাসেজের আলো নিভিয়ে অন্ধকারে বারান্দা ও বারান্দা ঘুরে বেড়ায়, ঘরে ঘরে উকি দেয়, বনমালীর ঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকে। একদিন এই নৈশ পর্যটনের সময় ভুবনের ঘরে উকি দিয়ে সে দেখতে পেল বিছানায় উপুড় হয়ে সে হাপুস নয়নে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সে খানিকক্ষণ উপভোগ করল। সে চিরদিনই দুঃখী, তাই অন্যের দুঃখ দেখলে সে আনন্দ পায়। তারপর পা টিপে টিপে গিয়ে বনমালীকে ডেকে তুলল। ওমা গো, ভুবন কি করছে দেখবে চলো। কিরকম করছে? কাঁদছে আর ছটফট করছে। অন্ধকারে পড়ি বনমালীর গা ঘেঁষে এলো। বনমালী বলল, প্যাসেজের আলো নিভিয়েছে কে? আমি। বনমালী সুইচ টিপে আলো জ্বালল। পরি সংকুচিত হয়ে বলল, দেখো তো কি করলে, নিভিয়ে দাও। বনমালী তার আলো নেবানোর প্রয়োজনটা তাকিয়েও দেখল না। ঘরে যাও বলে ভুবনের ঘরের দিকে এগিয়ে গেল। রোষে ক্ষোভে আত্মহারা পরি আলোকে লজ্জা দিয়ে আলোর নিচে দাঁড়িয়ে রইল। বনমালীর পাশের ঘরখানা হেমলতার। তিনি দিনের বেলায় বিছানায় শুয়ে থাকেন বলে রাত্রে বিছানায় শুয়ে আর ঘুমোন না, বড় জোর ঝিমান। বারান্দায় কথা শুনে তিনি বের হয়ে এলেন। কে রে, পড়ি নাকি?
বনমালীর ঘরের সামনে দাঁড়িয়ে তুই কি করছিস রে পরি? বলে ঠাহর করে দেখে যোগ দিলেন, মরণ দশা তোমার, বেহায়া মেয়ে একটা। পরি তখন যে কাজ করে বসলো তার অর্থ এবং উদ্দেশ্য পরিষ্কার। চট করে বনমালীর ঘরে ঢুকে পড়ে সে দরাম করে দরজাটা বন্ধ করে দিল এবং স্তম্ভিতা হেমলতা নড়বার শক্তি ফিরে পাওয়ার আগেই বনমালীর একটা চাদর গায়ে জড়িয়ে তার পাশ কেটে ছুটে নিজের ঘরে চলে গেল। হেমলতা শূন্যকে সম্বোধন করে বললেন, এ কি কাণ্ড মা, হ্যাঁ এ কি কাণ্ড। পরের দিনটা কোনো রকমে চুপ করে থেকে তারপরের দিন হেমলতা ছেলেকে অনুরোধ করলেন, পরীকে পাঠিয়ে দে বনমালী। দেব, এখন থাক। পরীকে এখন সে অবহেলা করছে। অমন সুন্দর একটা পুতুলের আবোল তাবোল নাচ দেখতে তার ভারী মজা লাগছে। এই অবস্থাটা অতিক্রান্ত না হলে বনমালী তাকে কোথাও পাঠাবে না। হেমলতা তো আর অত জানেন না, তিনি আবার বললেন, না বাবা, পাঠিয়ে দে। স্বামী না থাক, স্বামীর ঘর তো আছে, কেন পরের বোঝা ঘাড়ে করে আছিস? বনমালী হাই তুলে বলল, দুটো খায়, ও আবার বোঝে কি মা? হেমলতা আর কিছু বলতে সাহস পেলেন না। ডাইনির মায়া থেকে ছেলেকে কেমন করে উদ্ধার করবেন শুয়ে শুয়ে সেটাই ভাবতে লাগলেন। কবিরাজের মাথা গরম না করবার উপদেশটা পর্যন্ত তার স্মরণ রইল না। দুদিন পরে আবার বললেন, যে রাগী মানুষ তুই, তোকে বলতে সাহস হয় না রে বাপু, কিন্তু চোখ মেলে তো আরে দেখা যায় না রে বনমালী। কেন, কি হয়েছে? রাগের মাথায় কিছু করে বসবি না, আগে বল। বনমালী হেসে বলল, না, আমার রাগ হবে না, বলো। হেমলতা গলা নিচু করে বললেন, পরীর স্বভাব চরিত্র ভালো নয় রে বনমালী, মেয়ে মিটমিটে ডান। শ্রীধরের ভাইটা আসে জানিস, ওই যে রোগা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল। জানি, আমার চিঠি টাইপ করে। আমি নিজের চোখে দেখেছি বনমালী, দুপুরবেলা সেদিন চোরের মতো পরীর ঘর থেকে বেরিয়ে এদিক চেয়ে ওদিক চেয়ে নিচে নেমে গেল। কবে? পরশু। বনমালী হেসে বলল, ও পরশু তো? আমি তখন পরীর ঘরেই ছিলাম। টাইপ করার জন্য শ্রীধরের ভাই একটা দরকারি চিঠি নিতে এসেছিল। মানুষকে অত সন্দেহ করো না মা, পরী সেরকম নয়। হেমলতার মাথা ঘুরতে লাগলো। তার মিথ্যের পাশে ছেলের মিথ্যে এসে দাঁড়ানো মাত্র মুখোশ খুলে গেল, গোপন সত্য প্রকাশ হয়ে গেল। লজ্জার আর সীমা রইল না। বনমালী চলে গেলে তিনি ভাবলেন, বাহাদুরি করতে যাওয়ার এই শাস্তি, চুপচাপ থাকলেই হতো। ৩৮ বছরের লাখপতি ছেলের ভালো করতে যাওয়া কি তার সাজে? এদিকে বনমালীর স্বাভাবিক সংযত নির্মমতায় পরি পাগল হয়ে উঠল। কেন এরকম হলো? বনমালীর এমন উদ্দাম কামনা তুবড়ির মতন জ্বলে উঠে এমন অকস্মাৎ কেমন করে নিভে গেল কিছুই সে বোঝে না। দিন রাত আগের অবস্থা ফিরে আনবার উপায় চিন্তা করে, ভাবে অভিমান করে গম্ভীর হয়ে থাকবো, নাকি যেন কিছুই হয়নি এমনি ভাবে হেসে খেলে দিন কাটাবো? আচ্ছা, আর কারোর দিকে একটু ঝুঁকবো? আচ্ছা, যদি একদিন রাত দুপুরে ঘরে গিয়ে পাগলের মতন ঝাঁপিয়ে পড়ি, না হয় পায়ে ধরে যে দোষী করে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নেব। এর মধ্যে শেষ কল্পনা দুটিকে সে কার্যে পরিণত করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। দিন দিন পরে শুকিয়ে যায়। ভুবনকে এখন বনমালী খুব ভালোবাসে, অন্তত তার ভাব দেখে তো তাই মনে হয়। কেষ্টকে সে অন্য কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছে, ভুবনকে সর্বদা চোখে চোখে রাখবে। খাবার সময় বনমালী ভুবনকে কাছে নিয়ে খেতে বসায়, প্রায়ই তাকে সঙ্গে নিয়ে মোটরে চেপে বেড়াতে যায়। অবসর সময় ডেকে তার সঙ্গে কথা বলে, তাকে নানান বিষয় শেখানোর চেষ্টা করে। তার বুদ্ধির জড়তা বিনষ্ট করবে এটাই তার ইচ্ছে। কাজের মতন একটা কাজ পেয়ে বনমালীর ভারী সুখ। বলে, ওকে চারুদি বোকা করে রেখেছিল, আসলেও বোকা নয়। পরি তোষামত করে বলে, আগে থাকতে তোমার হাতে পড়লে একদিনেও মানুষ হয়ে যেত।
খোকাকেও তুমি মানুষ করে দিও। তারপর হেসে যোগ দেয়, যেন মানুষ করবে না, তাই বলে দিচ্ছি। বনমালীর প্রতি ভুবনের আনুগত্য অদ্ভুত। হেমলতার জ্বর হয়েছে, তিনি আর বাঁচার আশা করেন না, তাই প্রাণপণে ছেলের সেবা আদায় করে নিচ্ছেন। বনমালী বলে, আপিসের কাজ আছে মা, যেতে হবে তো। হেমলতা বলেন, আমায় চিতায় তুলে নিয়ে তারপর যাস বাবা। শিওরে বসে বসে বিরক্ত হয়ে বনমালী বিকেলে বাগানে বায়াচারি করতে যায়। এদিকে ভুবন বারবার হলঘরের বড় ঘড়িটার দিকে তাকাতে থাকে। একবার সে ভয়ানক চমকে ওঠে। এইমাত্র সে দেখে গেল 5:20 হয়েছে। এর মধ্যে 2:30 বাজতে চলল কি করে? ঘড়ির ডায়ালটা ভালো করে দেখবার চেষ্টায় ভুবনের প্রকাণ্ড দেহটা বিহ্বল প্রশ্নের ভঙ্গিতে পিছন দিকে হেলে যায়। তারপর একসময় সে তার ভুল বুঝতে পারে। ঘড়ির বড় কাঁটার ছোট কাঁটার মধ্যে গোলমাল করে ফেলে সে যেন ভারী কৌতুক করেছে, এমনিভাবে সে হেসে ফেলে। মুষ্টি তুলে ঘড়িটাকে শাসন করে বলে, ভেঙে ফেলে দেবো পাজি কোথাকার। ঘড়িতে 6টা বাজতে আরম্ভ করা মাত্র সে বাগানে ছুটে যায়, বলে, 6টা বাজলো মাম্মা। তার কথা শেষ হবার আগে অথবা পরে হলঘরের ঘড়িটা নীরব হয় ঠিক বোঝা যায় না। বনমালীর এক প্রকার অভূতপূর্ব অনুভূতি হয়। 6টার সময় হেমলতাকে ওষুধ খাওয়াতে হবে, কিন্তু সময় মতন ডেকে দেওয়ার কথা ওকে সে কিছু বলেনি। যাকে বলেছিল সে হয়তো অন্য কারোর সঙ্গে গল্পে মেতেছে, কিন্তু অন্যকে দেওয়া তার সেই আদেশ ভুবন ভোলেনি। কাটায় কাটায় অক্ষরে অক্ষরে আদেশ পালন করেছে। কেন করেছে? তাকে একটু খুশি করার জন্য। কোনো প্রত্যাশা করে নয়, কোনো মতলব হাসিল করবার জন্য নয়। তাকে খুশি করবার প্রেরণা মনের মধ্যে ছিল, শুধু এই জন্য। ভুবনকে সে যে ভালো বলেছে সেটাই তার অকারণ নয়। ভুবনের নিষ্কাম প্রেম ছাড়া আরও একটা গৌণ কারণও তার ছিল। চারুর জন্য পরি কেঁদেছে, কিন্তু তার কান্নায় বনমালী হয়েছে বিরক্ত। চারুর জন্য ভুবনের শোক একটিবার মাত্র দেখেই বনমালীর মনে শোকের ছোঁয়াচ লেগেছে। আহত পশুর মতো ভুবন মধ্যে মধ্যে মার জন্য ছটফট করে কাঁদে। বনমালীর শুষ্ক তৃণহীন জগতে যেন এক পশলা বৃষ্টি হয়ে যায়। পরীর সামনেই একদিন সে ভুবনকে বলল, একটা বাড়ি নিবি ভুবন? নেব মামা। আচ্ছা, তোকে একটা বাড়ি লিখে দেবো। এই বাড়ি অবশ্যই নয়, শ্যামবাজারের একটা ছোট বাড়ি সম্প্রতি এক প্রকার বিনামূল্যে বনমালীর হাতে এসেছে। সেই বাড়িটা দান করার কথাই সে ভাবছিল, কিন্তু পরি তো তার মনের ভাবের খবর রাখে না। সে ভাবলো ভুবনকে বনমালী এই বাড়িটাই দিয়ে দেবে। একদিন মিথ্যে করে চারুকে সে যা বলেছিল তাই পালন করবে। পরীর বুকের মধ্যে জ্বালা করতে লাগলো। খোকাকে অনেকক্ষণ বুকে চেপে রেখেও সে জ্বালা তার কমল না। সারাদিন তার মেজাজ রুক্ষ হয়ে রইল। বনমালীর আশ্রিতাদের মধ্যে সকলের চেয়ে নিরীহ খেন্তির মাকে এমন অপমানই সে করল যে গৃহপালিত কুক্কুরির মতো অপমান। জ্ঞানহীনা সেই নারীটি কেঁদে ফেলল। তারপর পদ্মঝির সাথে পরীর ঝগড়া হয়ে গেল। বিকেলে বিনা অপরাধে কেষ্টকে সে তার পায়ের ঘাসে চটি ছুঁড়ে মারল, এবং পঞ্চমী তিথিতে একাদশী করে গভীর রাত্রে উন্মত্তার মতো বনমালীর রুদ্ধ দরজার সামনে মাথা কপাল কুটে এসে ঘুমন্ত ছেলেকে হ্যাঁচকা টানে কোলে তুলে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য তার কচি গলাটি সজোরে টিপে ধরল। গলা ছেড়ে দেওয়ার পর কাশতে কাশতে খোকা বমি করে ফেলল। পরের দিন দেখা গেল গলা তার লাল হয়ে গেছে, আর কাঁদতে গিয়ে সে শব্দ করতে পারছে না। পদ্ম ভয় পেয়ে বলল, কি করে অমন হলো দিদিমণি? পরি ফিসফিস করে বলল, বাবুর কীর্তিরে পদ্ম, অন্ধকারে। পদ্ম চোখ মিটমিট করে বলল, ও সেরে যাবে সেরে যাবে। আমি ভাবলাম পেলেগ হুদো বিড়ালটা হয়েছিল, দেখোনি? দেখে আমি তো ঘেন্নায় মরি দিদিমণি। গলা জুড়ে এই ঘা পুজে রক্তে মাগো। কয়েকদিন পরে হেমলতার অসুখ হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য তাকে নিয়ে বনমালী বিশেষ ব্যস্ত আছে। দুপুরবেলা চুপি চুপি পরি ভুবনকে বলল, মার কাছে যাবি ভুবন?
ভুবন উৎসুক হয়ে বলল, যাব যাব। এক কাজ করতে হবে, জামা গায়ে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গলিতে দাঁড়িয়ে থাকবি। যা, আমি যাচ্ছি, গাড়িতে চাপিয়ে তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। ভুবন তৎক্ষণাৎ জামা গায়ে দিল। মামাকে বলে যাই। তবেই তুমি গিয়েছো, মামা তোকে যেতে দেবে ভেবেছিস? ছাই দেবে। ভুবন আর কথা বলল না, চটি পায়ে দিয়ে মার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলো। পরি বলল, কাউকে কিচ্ছু বলিসনি কিন্তু, খবরদার, বললে নিয়ে যাব না। যা, রাস্তায় গিয়ে দাঁড়াগে। ভুবনের 1 মিনিট পরে খোকাকে কোলে নিয়ে খিড়কির দরজা দিয়ে বাড়ির পেছন দিকের গলিতে নেমে পড়ি দেখল ভুবন তার প্রতীক্ষায় চঞ্চল হয়ে আছে। হাত ধরে পড়ি তাকে হনহন করে টেনে নিয়ে চলল। বড় রাস্তায় পড়ে ট্যাক্সি ধরে হাজির করলো একেবারে হাওড়া স্টেশনে। দরাজ হাতে অনেকগুলি নোট কাউন্টারের ওপাশে চালান করে দিয়ে বম্বে পর্যন্ত ফার্স্ট ক্লাসের একটা টিকিট কিনে গাড়ি ছাড়ার অল্প আগে পরি ভুবনকে বম্বে মেলের একটা খালি ফার্স্ট ক্লাস কামরায় তুলে দিল। যা যা বলেছি মনে আছে ভুবন? কাল বিকেলে ঠিক 6টার সময় যেখানে গাড়ি থামবে সেইখানে নেমে যাবে। ভুবন বলল, আমি ঘড়ি দেখতে জানি মাসি। পকেট থেকে 10 টাকা দামের ঘড়িটি বার করে দেখিয়ে বলল, মামা দিয়েছে। কটা বেজেছে জানো? 3টে বেজেছে। ঠিক আছে ঠিক আছে, ঘড়ি দেখে কাল ঠিক 6টার সময় নেমে যাবি। গাড়ি না থামলেও লাফিয়ে নেমে যাবি। মার কাছে যাচ্ছিস কি না দেখিস, তোর কিচ্ছু হবে না। ভুবন বলল, আচ্ছা। রেলের লোক টিকিট দেখতে চাইলে দেখাবি, খিদে পেলে খাবার কিনে খাবি। টাকা ঠিক রেখেছিস তো? ওই 5 টাকার নোট জানিস তো, ভাঙিয়ে কাল খাবার কিনিস। মা স্টেশনে আসবে মাসি? আসবে বাপু, আসবে। ভুবনের মুখ হাসিতে ভরে গেল। খোকাকে দাও না মাসি, একটা চুমু খাই। পরি খোকাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরল। না না, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। গলির মুখে ট্যাক্সি ছেড়ে দিয়ে খিড়কির দরজা দিয়ে পরি বাড়িতে ঢুকলো। তাকে অভ্যর্থনা করলো বনমালী স্বয়ং। ভুবনকে কোথায় রেখে এলি পরি? ভুবন? ভুবনের কথা আমি কি জানি, বাড়ি নেই। বনমালী হাঁকলো, কেষ্ট, কেষ্ট, এদিকে আয়। কেষ্ট ভয়ে এসে দাঁড়ালো। তোকে ছেড়ে দিলাম কেষ্ট, মাইনে যা জমেছে পাবি না, পালা। দাঁড়িয়ে থাকলে পুলিশে দেব। কেষ্ট কাঁদো কাঁদো হয়ে বলল, কেন বাবু? রাত দুপুরে তুই দোতলায় এসে দাঁড়িয়ে থাকিস বলে আমার 900 টাকা চুরি গেছে। ঝি চাকর আশ্রিত আশ্রিতারা চারদিকে ভিড় করে দাঁড়িয়ে আছে। পরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। অতি কষ্টে জিজ্ঞেস করলো, ভুবন কোথায় গেছে? কেষ্ট পালিয়ে গেছে নাকি? কেষ্টর হয়ে জবাব দিল বনমালী, ও জানে না, তুই ঘরে যা পড়ি। দোতলায় যে ঘরখানায় সে এতদিন ছিল, বনমালী যে সে ঘরখানার কথা বলেনি, ঘরে ঢুকেই পড়ি সেটা টের পেল। তার সমস্ত জিনিস অদৃশ্য হয়েছে। ধোয়া মোছা শূন্য ঘরের মাঝখানে সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। বনমালী এসে বলল, এখানে থাকতে তোর অসুবিধা হচ্ছিল বলে তোকে নিচের দিকে একটা ঘর দিয়েছি পড়ি, খেন্তির পাশের ঘরখানা। নিচে ভাঁড়ারের পাশে এক সারিতে খানসাতে ঘর আছে। বনমালী যাদের খেতে দেয় ওটা তাদের কলোনি অথবা বস্তি। খেন্তির পাশের ঘরখানা ওই সারিতেই। পরীর মুখ পাংশু হয়ে গেল। ইতিমধ্যেই শুধু সন্দেহের ওপর বিচার হয়ে তার শাস্তির ব্যবস্থা হয়ে গেছে, এটা সে হঠাৎ ধারণা করে উঠতে পারল না। এ বাড়িতে যাদের স্থান ঝি চাকরেরও নিচে, বনমালী অনায়াসে তাকে তাদের দলে নামিয়ে দিল। সারাদিন ধরে সে যে নিজের অনুপস্থিতির কৈফিয়ত রচনা করেছে সেটা একবার শোনারও দরকার মনে করল না। সে কেঁদে ফেলার উপক্রম করে বলল, আমি কি করেছি তোমার গা ছুঁয়ে বলছি। কিন্তু গা সে ছোবে কার? বনমালী এগিয়ে গেছে, বিদায় নিয়েছে। পরীকে নিচে যেতেই হলো। খেন্তি বলল, কি গো, ওপর থেকে তাড়িয়ে দিলে? তা বড় লোকের মর্জি দিদি, কি করবে বলো? পরি বলল, কি যে বলো তা ঠিক নেই, তাড়ি আবার দেবে কে?
আমি যেচে এসেছি। ওপরে যেসব লেচ্ছাচার, বিধবা মানুষ আমি, আমার পোষায় না। খেন্তি বলল, ভাবলে অবাক লাগে বোন, এই বাড়িটা তো একদিন তোমার নিজের দিদির ছিল। আজ যে রানী, কাল সে দাসী। হায় রে কপাল। ছোট্ট স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকে পরি কেঁদে ফেলল। খেন্তি পিছু পিছু এসে বলল, কাঁদছো কেন? ও শুয়ে যাবে। বলেই সে পরির বিছানাতে বসলো। শোনো বলি, কলকাতার সে বাড়িতে যখন কপাল পুড়িয়েছিলাম। পরি বাধা দিয়ে বলল, থাক, তুমি যাও। আরে শোনোই না, আমি যখন কপাল পুড়িয়ে এলাম, বাড়ির রাজা আমাকে বললে, নিচেটা স্যাঁতস্যাঁতে, তুই ওপরেই থাক। তোর মার সহ্য হয়ে গেছে, কিচ্ছু হবে না, তোর অসুখ করবে। আমি তো খেন্তির হঠাৎ খেয়াল হলো পরি সখী নয়, ওকে শুনিয়ে বুক হালকা হবে না। হঠাৎ গম্ভীর হয়ে ঢোক গিলে সে বলল, ব্যাপার বুঝে আমি রাজি হলাম না, নিচে মার কাছেই রইলাম। পরি শুয়ে পড়ল। আগা গোড়া চাদর মুড়ি দিয়ে বলল, আমার জ্বর আসছে, তুমি যাও ভাই। একদিন হেমলতা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, ভুবনের কোনো খোঁজ করলি না? বনমালী বলল, ও আপদ গেছে, যাক। ঠিক সেই সময় মাথার ওপর দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছিল। দেখতে দেখতে সেটা সুন্দরবনের ওপর পৌঁছে গেল। মানুষের সঙ্গ ত্যাগ করে বনের পশুরা যেখানে আশ্রয় নিয়েছে।